কে কে হাসে? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আপনাদের শোনাব মঞ্জিল সেনের লেখা গল্প কে হাসে। সেদিন ছিল কোজাগরী পূর্ণিমা। ঘরে ঘরে লক্ষ্মী পূজা, বারোয়ারি পূজা তো আছেই। চাঁদের আলো আর কৃত্রিম আলোকসজ্জায় ঝলমল করছে শহর। এই প্রথম আমি উত্তরবঙ্গে বেড়াতে এসেছি। খুব ভালো লাগছিল কলকাতা থেকে দূরে এই ছোট্ট শহরের উৎসবমুখর রাত্রি। আমি উঠেছিলাম ধর্মশালায়, দুবেলা বাইরেই খেয়ে নিতাম। সেদিনও রাত 9টার পর একটা হোটেলে ঢুকেছিলাম। হোটেলে রান্না ভালো, রকমারি পদ পাওয়া যায়। শুক্তো থেকে শুরু করে মাছের মাথা দেওয়া মুগ ডাল, পুঁই ডাঁটার চচ্চড়ি, কপির তরকারি, রুই, পার্শে, ভেটকি, নানা রকম মাছ, ডিমের ডালনা, মাংস, কোনো কিছুই বাদ নেই। আমি এক কোনায় জানালার ধারে একটা ছোট্ট টেবিলের সামনে বসলাম। মুখোমুখি দুটো চেয়ার, দুজনে বসে খেতে পারে। আমি জানালার দিকে পিঠ রেখে বসেছিলাম। হোটেলের একটি ছেলেকে ডেকে ভাত, তরকারি, পাবদা মাছের ঝোল দিতে বললাম। ছেলেটি বলল, বাবু একটু দেরি হবে, ভাত ফুরিয়ে গেছে। উনুনে আবার হাঁড়ি চাপানো হয়েছে। খদ্দেরের বেশ ভিড়। আমার আগে এসেও অনেকেই ভাতের আশায় বসে আছে। ঠিক তখনই একজন ঢেঙ্গা মতো লোক আমার টেবিলের সামনে এসে দাঁড়ালেন। ফ্যাকাশে মুখ, দু চোখের তলায় কালি পড়েছে, অথচ শরীরের কাঠামো দেখে মনে হয় একসময় বেশ জোয়ান পুরুষ ছিলেন। বয়স 30-এর মাঝামাঝি কি তারও একটু বেশি হবে। কুণ্ঠিতভাবে তিনি বললেন, আমি এখানে বসলে আপনার অসুবিধা হবে কি? না না, এ তো দুজনেরই টেবিল। যদিও একটা পুরো টেবিল দখল করে খাওয়ার সুযোগটা হাতছাড়া হলো বলে আমি একটু ক্ষুণ্ণ হয়েছিলাম। ভদ্রলোক আমাকে ধন্যবাদ জানিয়ে চেয়ার টেনে বসলেন। তারপর একটু ইতস্তত করে বললেন, আপনাকে আগে কখনো এখানে দেখিনি তো? বেড়াতে এসেছেন? হ্যাঁ, আমি জবাব দিলাম। কলকাতা থেকে? আমি ঘাড় নাড়লাম। আমার বাড়িও কলকাতায়। ভদ্রলোক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, গত 7 বছরে একবারও যাওয়া হয়ে ওঠেনি। কলকাতায় কোথায় আপনার বাড়ি? আমি ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করলাম। ভবানীপুরে, কালীমোহন ব্যানার্জি লেনে, ওই যেখানে ইন্দিরা সিনেমা আছে। আরে আমিও তো ওখানেই থাকি, প্রিয়নাথ মল্লিক রোডে। আপনার কোন বাড়ি? দেশের গায়ের লোকের সঙ্গে বাইরে কোথাও দেখা হলে খুব তাড়াতাড়ি যেমন সংকোচ কেটে যায়, ব্যক্তিগত প্রশ্ন এসে পড়ে, আমাদেরও তাই হলো। কথায় কথায় দুজনের পরিচিত কয়েকজনের নামও বেরিয়ে পড়ল। ভদ্রলোকের নাম বীরেশ্বর রায়। আমি জিজ্ঞেস করলাম, আপনি কলকাতা ছেড়েছেন 7 বছর, তাই বললেন না? হ্যাঁ। বীরেশ্বরবাবু জবাব দিলেন, এখানে আছি 2 বছর। এর আগে 1 বছর আমি একটা চা বাগানের ম্যানেজার ছিলাম। সে তো খুব ভালো চাকরি। আমি না বলে পারলাম না। শুনেছি রাজার হালে থাকা যায়। তা সেই চা বাগান কি বন্ধ হয়ে গিয়েছিল? না। বীরেশ্বরবাবু দুপাশে মাথা নাড়লেন। আমি ছেড়ে দিয়েছি। সে কি, কর্তৃপক্ষের সঙ্গে কোনো মনোমালিন্য হয়েছিল বুঝি? তাও না। ভদ্রলোক কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর বললেন, আপনাকে সব খুলে বলছি, মানে কাউকে না বললে আমার মন হালকা হবে না। সবাইকে সবকিছু বলাও যায় না, কিন্তু আমার মনে হচ্ছে আপনি আর সবার মতো নন, সহানুভূতিশীল মানুষ। বিশেষ করে আপনি আমার পাড়ার লোক। আপনাকে বলতে আমার আপত্তি নেই, অবশ্যই আপনার যদি শুনতে আপত্তি না থাকে। মোটেই না, আমি হেসে বললাম। হাঁড়িতে ভাত ফুটছে, ভাত না হওয়া পর্যন্ত গল্প করে কাটানো যাবে। আমি যা বলবো তা কিন্তু একটা ঘটনা, যাকে আপনারা বলেন অলৌকিক, তেমন কিছু। আমি কিছু বলার আগে একটি ছোকরা এসে ভদ্রলোকের খাবারের অর্ডার নিয়ে গেল। তিনি শুধু ভাত আর মাংসের কথাই বলে দিলেন।
এখান থেকে মাইল 30 দূরে একটা চায়ের বাগানে আমি ম্যানেজারের চাকরি পেয়েছিলাম। ভদ্রলোক শুরু করলেন। আমার স্বাস্থ্য খুব ভালো ছিল। একসময় খুব মারদাঙ্গা করতাম, সাহসের অভাব ছিল না। অবশ্যই অন্য যোগ্যতাও যে আমার ছিল না এমন নয়। কৃষি বিজ্ঞানের আমি একজন স্নাতক। আমার বাংলোটা ছিল বেশ বড়। সেখান থেকে মাইল খানেক দূরে কুলি কামিনদের বস্তি। বাড়ির কাজকর্মের জন্য এক পাহাড়ি ছোকরাকে আমি রেখে দিয়েছিলাম। সে জুতো পালিশ থেকে রান্না বান্না সবই করত। চৌকস ছেলে। আমার বাংলোর কাছাকাছি আর কোনো বাড়ি ছিল না, শুধু একটা পোড়ো বাড়ি ছাড়া। পোড়ো বাড়ি বলছি এই জন্য যে বাড়িটা চুন পলস্তারা খসে পড়ে ইটগুলো যেন দাঁত বের করেছিল। কার্নিশের এখানে ওখানে বট অসত্যের চারা। বাড়িটা দোতলা। আমার কোয়ার্টারের মতো বাংলো ধাঁচের নয়। দরজা জানালা সবসময় বন্ধ থাকত। বাড়িতে যে কেউ বাস করে না তা বলে দিতে হয় না। চারিদিকে সবুজ আর সবুজ। কলকাতা থেকে এসে জায়গাটা আমার খুব ভালো লেগে গেল। প্রায় 1 মাস কেটে গেল। সেদিন ছিল পূর্ণিমার রাত। চা বাগানের আকাশে পূর্ণিমার চাঁদের রূপই আলাদা। বড় বড় আকাশ ছোঁয়া বাড়ি নেই, শুধু বাগান আর বাগান। তাই চাঁদের আলো এমন ছড়িয়ে পড়ে যে তার রূপালী সুধায় মনের মধ্যে একটা মাদকতা সৃষ্টি না হয়ে পারে না। চা বাগানে সন্ধ্যার পরেই রাত নামে। কুলিদের বস্তিতে বেশ রাত পর্যন্ত হইহুল্লোড় চললেও আমার বাংলোর চৌহদ্দির মধ্যে জনমনীষী সাড়া পাওয়া যেত না। নিস্তব্ধ নিঝুম পরিবেশ। রাত 8টার মধ্যেই আমি শুয়ে পড়তুম। সারাদিনের খাটাখাটুনির পর গাঢ় ঘুমে ডুবে যেতাম। সেদিন হঠাৎ ঘুম ভেঙে গেল। বাইরে থেকে কার যেন হাসি ভেসে আসছে। আমি অবাক হলাম, এত রাতে কে হাসে? এখানে লোকজন নেই। তাছাড়া এই জায়গাটা চা বাগানের সম্পত্তি। বিনা অনুমতিতে বাইরের লোকের এখানে আসা নিষেধ। আমি বিছানা ছেড়ে উঠলাম। টর্চটা হাতে নিয়ে বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম। বাইরে চাঁদের আলোয় যেন বন্যা বয়ে যাচ্ছে। তখনই আবার সেই হাসিটা ভেসে এলো। কে কে? আমি বারান্দা থেকে নেমে পড়লাম। চারদিকে খুঁজলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। হাসিটা যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমনি হঠাৎই বন্ধ হয়ে গেল। আমি চিন্তিত মনে ঘরে ফিরে গেলাম। ঘড়িতে দেখলাম 10:15। পরদিন আমার কাজের ছেলেকে জিজ্ঞেস করলাম রাতে সে কারো হাসি শুনেছে কিনা। সে বলল না। আমি ভাবলাম কুলি মজুরদের কেউ হয়তো নেশা করে কাছাকাছি কোথাও এসেছিল, তার হাসি শুনেছি। ব্যাপারটা আমি মন থেকে মুছে ফেললাম। আরো 1 মাস কেটে গেল। আবার এলো পূর্ণিমা। সেদিন রাতেও আমার ঘুম ভেঙে গেল। বিছানায় শুয়ে শুনতে পেলাম সেই হাসির শব্দ, বিকট সেই হাসি। প্রকৃতস্থ মানুষের যে নয় তা বুঝতে কষ্ট হলো না। সাধারণ কেউ হলে হয়তো ভয়ে সিটিয়ে যেত, কিন্তু আমি ছিলাম অন্য ধাতুতে গড়া। ঘড়িতে দেখলাম রাত 10টা। একটা মোটা লাঠি আর টর্চ নিয়ে আমি বেরিয়ে পড়লাম, কিন্তু কাউকে খুঁজে পেলাম না। আগের বারের মতো এবারও সেই হাসিটা হঠাৎই বন্ধ হয়ে গেল। শুধু বুঝলাম পূর্ণিমার রাত ছাড়া ওই হাসি শোনা যায় না। পরের পূর্ণিমায় আর আমি শুয়ে থাকতে পারলাম না। হাসির রহস্যটা আমাকে জানতেই হবে, নইলে আমি হয়তো পাগল হয়ে যাব। সেদিন রাতে ইচ্ছে করে আমি জেগেছিলাম, তাই হাসি শুরু হতে বিছানা ছেড়ে বেরিয়ে পড়লাম। হাসির শব্দটা যেই দিক থেকে আসছিল সেদিক লক্ষ্য করে আমি ছুটতে লাগলাম। হাসিটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ততক্ষণে আমি পৌঁছে গেছি সেই পোড়ো বাড়িটার কাছে। এবার বুঝতে পারলাম হাসিটা আসে ওই বাড়ি থেকে।
বাড়ির সব দরজা জানলা বন্ধ। সদর দরজায় বড় একটা তালা। ভেতর থেকে ক্ষীণ আলোর রেখাও চোখে পড়ছে না। আমি কি করব মনস্থির করতে না পেরে ফিরে এলাম। পরদিন আপিসে একজন পুরানো কর্মচারীকে জিজ্ঞেস করলাম ওই বাড়িটা সম্পর্কে কিছু জানে কিনা। তিনি এক চমকপ্রদ ঘটনা শোনালেন। বছর 40 আগে ওই বাড়িতে দুই ভাই থাকতো। তাদের সম্বন্ধে বিশেষ কিছু জানা যায়নি। লোকজনের সঙ্গে মেলামেশাও তারা করতো না। ওই বাড়িটা ছিল টি এস্টেটের মালিকানার বাইরে। শোনা যায় ছোট ভাই নাকি বদ্ধ উন্মাদ ছিল। তাকে দোতলার একটা ঘরে শেকল বেঁধে রাখা হতো। তাকে দেখাশোনার জন্য একজন লোক ছিল। সেই উন্মাদ ভাই মাঝে মাঝে হিংস্র হয়ে উঠত। বিশেষ করে পূর্ণিমার রাতে বেড়ে যেত তার পাগলামি। তখন তাকে চাবুক মারা হতো। চাবুক খেত আর অট্টহাসি হাসত। ভয়ঙ্কর ছিল সে হাসি। ওই ভাইয়ের জন্যই নাকি দাদা লোকালয় ছেড়ে এই নির্জন অঞ্চলে বাসা নিয়েছিল। তারপর একদিন পূর্ণিমার রাতে সেই উন্মাদ ভাই তাকে যে দেখাশোনা করত তাকে আক্রমণ করল। সে তখন ঘুমিয়েছিল। আচমকা আক্রমণে সে প্রথমে কাবু হয়ে পড়েছিল, কিন্তু সেও ছিল খুব বলিষ্ঠ। সেদিন রাতে ওর দাদা ওখানে ছিল না, দরকারি কাজে শহরে গিয়েছিল। পাগল সেই লোকটার গলা চেপে ধরেছিল। আত্মরক্ষার জন্য সেও পাগলটির গলা চেপে ধরে। পরদিন সকালে দাদা ফিরে এসে দেখে দুজন দুজনের গলা টিপে মাটিতে পড়ে আছে। দুজনেই মৃত। তারপর থেকেই বাড়িটা ওভাবে পড়ে আছে। দাদা সেই যে চলে গিয়েছিল আর ফিরে আসেনি। এই হলো ও বাড়ির ইতিহাস। পরের পূর্ণিমায় আমি শহরের এক চা ব্যবসায়ীকে নিমন্ত্রণ করলাম। রাতে খাওয়া দাওয়া করবেন, থাকবেন। খানাপিনার আয়োজনটা আমি ভালোই করেছিলাম। ইচ্ছে করে সেদিন দেরিতে খেতে বসলাম। খেতে খেতে গল্প করছিলাম। ভদ্রলোক গুজরাটি, কেমন করে কপর্দক্ষিণ অবস্থা থেকে বিরাট ব্যবসার মালিক হয়েছেন সেই গল্প করছিলেন। আমি তার কথা শুনছিলাম আর হাত ঘড়ির দিকে তাকাচ্ছিলাম। মনে মনে একটা উত্তেজনা অনুভব না করে পারছিলাম না। ঠিক 10টার সময় ভেসে এলো সেই বিকট হাসি। আমি গুজরাটি লোকটির মুখের দিকে তাকালাম। তিনি কিন্তু নির্বিকার, খাচ্ছেন আর তার জীবনই বলে যাচ্ছেন। আমি একটু উত্তেজিত হয়ে বললাম, শুনতে পাচ্ছেন? ভদ্রলোক অবাক হয়ে আমার মুখের দিকে তাকালেন। একটা হাসি। হাসি? কার হাসি? ভদ্রলোক এদিক ওদিক তাকালেন। কই, আমি তো কারো হাসি শুনতে পাচ্ছি না। একটু কান পেতে শুনুন, আমি অসহিষ্ণু গলায় বললাম। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। ভদ্রলোক ভুরু কুঁচকে মনোসংযোগ করার চেষ্টা করলেন। তারপর ঘাড় নেড়ে বললেন, আপনি বোধহয় ভুল শুনছেন। কেউ হাসেনি। আপনার মনের ভুল। ভুল শুনছি? আমার এবার ধৈর্যচ্যুতি হলো। প্রায় চিৎকার করে বললুম, প্রত্যেক পূর্ণিমার রাতে আমি হাসি শুনছি, আর আপনি বলছেন আমার মনের ভুল। ভদ্রলোক কেমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি বুঝতে পারলাম তিনি আমার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সন্দিহান হয়ে পড়েছেন। মুখে তার ভয়ের চিহ্ন ফুটে উঠেছে। বোধহয় ভাবছেন পাগলের পাল্লায় পড়েছেন। আমি অতি কষ্টে নিজেকে সংযত করে ভদ্রলোকের কাছে ক্ষমা চাইলাম। পরের পূর্ণিমায় আমি ঠিক করলাম একটা হেস্তনেস্ত করতেই হবে। সেই রাতে আমি প্রস্তুত হয়েই ছিলাম। হাসি শুরু হবার সঙ্গে সঙ্গে ওই বাড়িটার দিকে দৌড়ালাম। আমার বাঁ হাতে 5 ব্যাটারির একটা বড় টর্চ আর ডান হাতে রিভলভার। বাড়িটার সামনে আসতেই হাসি থেমে গেল। আমি এক মুহূর্ত ইতস্তত করেছিলাম। তারপর সদর দরজায় একটা লাথি মারলাম।
পুরানো দরজা আর আমার প্রকাণ্ড পদাঘাত, দরজার একটা পাল্লা ভেঙে গেল। আমি ভিতরে ঢুকলাম, চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলাম। বহুদিন অব্যবহৃত হয়ে পড়ে থাকায় ধুলোর স্তর জমেছে মেঝের উপর। কোনাগুলি থেকে কালো কালো ঝুল ঝুলছে। দীর্ঘকাল পরে ঘরে বাতাস ঢোকায় টর্চের আলোয় অসংখ্য ধূলিকণা উঠতে দেখলাম। তারপরে হঠাৎ দোতলার ঘর থেকে কেউ যেন হেসে উঠল, যেন আমাকে ব্যঙ্গ করে হাসল। আগেও বলেছি, আমার ছিল দুর্জয় সাহস। এতটুকু দ্বিধা না করে আমি লাফ দিয়ে 2-3টা সিঁড়ি টপকে দোতলায় উঠলাম। তারপর যে ঘর থেকে হাসির শব্দ আসছিল, সেই ঘরের বন্ধ দরজায় আবার একটা লাথি মারলাম। দরজাটা ভেজানো ছিল, দড়াম করে খুলে গেল। আমি টর্চ জ্বালিয়ে আর রিভলভার উঁচিয়ে ঘরের মধ্যে ঢুকলাম। সমস্ত ব্যাপারটা যদি কোনো দুষ্ট লোক বা দলের চক্রান্ত হয়, মানুষকে ভয় দেখিয়ে ওই বাড়ি থেকে দূরে সরিয়ে রাখাই হয়ে থাকে তাদের আসল মতলব। তাই আমি তা ভেঙে দেব, এটাই ছিল আমার সংকল্প। কিন্তু আমি ঘরে ঢুকে তাজ্জব বনে গেলুম। ঘরে কেউ নেই, এমনকি একটা আসবাব পর্যন্ত নেই। ফাঁকা শূন্য ঘর। আমি চারিদিকে টর্চের আলো বুলোচ্ছিলাম। হঠাৎ একটা অশরীরী অনুভূতিতে আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। মনে হতে লাগলো কে বা কারা আমার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, অথচ অদৃশ্য কারো উপস্থিতি অনুভব করছি। সে যে কি ভয়ঙ্কর অনুভূতি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। বীরেশ্বর বাবু একটু থেমে টেবিল থেকে জলের গেলাসটা তুলে এক ঢোক জল খেলেন। তারপর গেলাসটা নামিয়ে রেখে আবার বলতে শুরু করলেন। বোধহয় 2-3 সেকেন্ড আমি ও ঘরে ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল যেন সময়ের শেষ নেই। তারপর আমি ছিটকে ঘর থেকে বেরিয়ে দুড়দাড় করে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। আর তখনই আবার শুরু হলো সেই হাসি, শরীরে রক্ত হিম করা বিভৎস হাসি। আমার মতো সাহসী পুরুষেরও শীত দ্বারা বেয়ে যেন বরফ গলা জলের দ্বারা নেমে এলো। কোন রকমে বাড়িতে এসে শুয়ে পড়লাম। সারা রাত আর ঘুমোতে পারলাম না। এরপর প্রত্যেক পূর্ণিমার রাতে ওই হাসি যেন আমাকে চুম্বকের মতো আকর্ষণ করত, আর আমি দোকান চেপে বিছানায় ছটফট করতাম। ক্রমে আমার শরীর ভাঙতে শুরু করলো। হয়তো চোখে মুখেও এমন কিছু ফুটে উঠত যার জন্য সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতো, আমার সম্বন্ধে আড়ালে ফিসফাস করত। 1 বছর কোন রকমে সে ভয়াবহ নরক যন্ত্রণা সহ্য করেও আমি টিকেছিলাম, কিন্তু আর পারলাম না। চাকুরিতে ইস্তফা দিয়ে সেখান থেকে চলে এলাম। একটা চাকরি জুটিয়ে নিলাম। সেই থেকে এখানে আছি। কিন্তু আপনি কলকাতায় ফিরে গেলেন না কেন? আমি জিজ্ঞেস করলুম। আত্মীয় স্বজনের মধ্যে থাকলে আপনার শরীর ও মন দুই ভালো হতো। সেখানেই তো মুশকিল। আমার আত্মীয় স্বজনরাও যদি আমাকে পাগল ভাবে, সেটা আমি সইতে পারবো না। কিন্তু তারা তা কেন ভাববেন? আমি অবাক হয়েই বললাম, আর তো আপনি সে আছে শব্দ শুনছেন না। ওখান থেকে আপনি চলে এসেছেন। সেটাই তো হচ্ছে কথা। ভদ্রলোক বললেন, এখানে এসেও আমি সে হাসির হাত থেকে নিস্তার পাইনি। পূর্ণিমার রাত 10টায় এখানে বসেও আমি সেই হাসির শব্দ শুনতে পাই। পৃথিবীর যেখানে আমি যাই না কেন, ওই হাসি আমাকে মুক্তি দেবে না। সে কি? আমি স্তম্ভিতের মতো বললাম। ভদ্রলোক জানালার দিকে মুখ করে বসেছিলেন। হঠাৎ বলে উঠলেন, ওই দেখুন দেখুন, পিছন ফিরে আকাশের দিকে দেখুন।
আমি ফিরে দেখলাম আকাশে জলজল করছে রূপালী থালার মতো কোজাগরী পূর্ণিমার চাঁদ। তারপরে ভদ্রলোকের ব্যাকুল কণ্ঠে আমি তার মুখের দিকে ফিরে তাকালাম। তার মুখটা ছায়ের মতো সাদা হয়ে গেছে। কোটর থেকে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। তিনি আর্তকণ্ঠে বললেন, শুনতে পাচ্ছেন সেই হাসি? তিনি দুহাত দিয়ে দোকান চেপে ধরলেন। আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 10টা। শান্ত হন আপনি, আমি বললাম। আমার মনে হয় আপনি কোনো সাইকিয়াট্রিস্টকে দেখালে ভালো হয়ে যাবেন। এটা আপনার মনের রোগ হয়ে দাঁড়িয়েছে। ভদ্রলোক আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন, তারপর বললেন, আপনিও বোধহয় আমাকে পাগল ভাবছেন, কিন্তু এই ঘটনার কি ব্যাখ্যা করেছে জানেন? কি? আমি জানতে চাইলাম। বীরেশ্বর বাবুর দুই চোখে ফুটে উঠল এমন একটা ঘোলাটে দৃষ্টি। তিনি বললেন, ওই ঘটনার সময় আমার জন্মই হয়নি। আমার নিশ্চিত ধারণা আগের জন্মে আমি ছিলাম ওই পাগল। হোটেলের ছোকরা এসে আমাদের সামনে 2 থালা ভাত নামিয়ে দিয়ে চলে গেল। গরম ভাত, ধোঁয়া উঠছে।